তেলেঙ্গানায় ডাক্তারি পড়ার ইচ্ছে অনেকেরই থাকে, কিন্তু ওই ভর্তি প্রক্রিয়াটা বেশ একটু গোলমেলে মনে হয়, তাই না? হ্যাঁ, একটু তো বটে। তো আজকের এই আলোচনাটা ঠিক সেই জন্যেই আমরা চেষ্টা করব পুরো বিষয়টা সহজ করে তুলে ধরতে। আমাদের কাছে কালজি নারায়ণ রাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস KNRUHS এর দেওয়া তথ্য, নোটিশ আর একদম লেটেস্ট খবরগুলো আছে। ঠিক। দেখুন, তেলেঙ্গানার যত মেডিকেল বা ডেন্টাল কলেজ আছে, ধরুন MBBS, BDS, এসব কোর্সের ভর্তি কিন্তু ওই একটা ইউনিভার্সিটি দেখে, কালজি নারায়ণ রাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ওয়ারাঙ্গালে, সংক্ষেপে KNRUH। তার সব ওদের হাতেই। একদম। আর সবচেয়ে প্রথম আর জরুরি শর্ত হল NEET UG 2025 পরীক্ষায় পাশ করতেই হবে। ওই পরীক্ষার স্কোরের ওপর ভিত্তি করেই কিন্তু পুরো ভর্তিটা হবে। আচ্ছা, আর শুনছিলাম এবছর নাকি আসন সংখ্যাও বেশ ভালো। হ্যাঁ, সেটা একটা বড় খবর। সরকারি আর বেসরকারি মিলিয়ে মোটামুটি ধরুন প্রায় ৮,৭৭৮টার মতো MBBS সিট আর BDS-এ প্রায় ১৩৪০টা। বাহ! সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশন NMC রাজ্যের প্রায় ৩৪টা সরকারি মেডিকেল কলেজকে তো এই ২০২৫-২৬ সেশনের জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে। এটা বেশ পজিটিভ একটা দিক। দারুণ খবর তো। আচ্ছা, কলেজের কথায় যদি আসি, কোনগুলো বেশি নামকরা, সরকারি বা বেসরকারি মিলিয়ে? দেখুন, সরকারিগুলোর মধ্যে তো সেকেন্দ্রাবাদের গান্ধী মেডিকেল কলেজ আছে, হায়দ্রাবাদের ওসমানিয়া মেডিকেল কলেজ খুব পুরনো আর নামী, ওয়ারাঙ্গলের কাকাতিয়া মেডিকেল কলেজ, ESIC, সনতনগর, এগুলো বেশ ভালো। আর বেসরকারির দিকে যদি দেখেন, ভাস্কর মেডিকেল কলেজ, ইয়াঙ্কাপল্লী, চালমেদা আনন্দরাও ইনস্টিটিউট, করিমনগর, ডেকান কলেজ অফ মেডিকেল সায়েন্সেস, হায়দ্রাবাদ, এগুলো বেশ চালু। মাল্লা রেড্ডির নামও তো শুনছিলাম। হ্যাঁ, মাল্লার রেড্ডি ইনস্টিটিউট, ওটা তো সম্প্রতি ডিমড ইউনিভার্সিটি স্ট্যাটাস পেয়েছে। এর ফলে কিন্তু প্রায় ৬০০ নতুন সিট যোগ হয়েছে। এটা ছাত্রছাত্রীদের জন্য একটা বড় সুযোগ। ও আচ্ছা, তার সুযোগ বেড়েছে, কিন্তু ডেমড হওয়ার ফলে ফি বা অন্য নিয়মে কি কোনো বদল আসতে পারে? হ্যাঁ, সেটা পারে। ডিম স্ট্যাটাসে নিজস্ব কিছু নিয়ম থাকে, ফি স্ট্রাকচারও আলাদা হতে পারে। তাই যারা মাল্লা রেড্ডির কথা ভাবছে, তাদের ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে লেটেস্ট তথ্যটা দেখে নিতে হবে ভালো করে। বুঝলাম। আচ্ছা, এই যে এতগুলো আসন, এগুলোতে ভর্তির যে কোটার ভাগাভাগি আছে, ওই কম্পিটেন্ট অথরিটি বা CA কোটা আর ম্যানেজমেন্ট কোটা বা MQ, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। এটা কি একটু বেশি জটিল হয়ে যায় ছাত্রছাত্রীদের জন্য? একটু জটিল লাগতেই পারে প্রথমে, কিন্তু বুঝে নিলে সহজ। দেখুন, CA কোটা বা কম্পিটেন্ট অথরিটি কোটাটা হলো মূলত সরকারি কলেজের প্রায় সব সিট, শুধু ওই 15% সর্বভারতীয় কোটা বা AIQ বাদ দিয়ে। আচ্ছা। আর বেসরকারি কলেজের কিছু আসন, যেগুলোকে এই ক্যাটেগরি বলে, সেগুলো এর মধ্যে পড়ে। এই CA কোটার আসনগুলো কিন্তু মূলত তেলেঙ্গানার স্থানীয় ছেলেমেয়েদের জন্যই সংরক্ষিত। ও, লোকালদের জন্য? হ্যাঁ, মূলত লোকালদের জন্য। আর ম্যানেজমেন্ট কোটা বা MQ হলো বেসরকারি কলেজের বাকি আসনগুলো। এখানে সাধারণত খরচটা একটু বেশি হয়। এর মধ্যে আবার দুটো ভাগ আছে, B ক্যাটাগরি আর C ক্যাটাগরি। B আর C? হ্যাঁ, B ক্যাটাগরির 85% আসন আবার তেলেঙ্গানার স্থানীয়দের জন্য, আর বাকি 15% C ক্যাটাগরি হল NRI কোটা। এখানে রাজ্যের বাইরের বা NRI ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারে। তার তেলেঙ্গানা কি মূলত একটা ক্লোজড স্টেট? বাইরের রাজ্যের পড়ুয়াদের সুযোগ কি খুবই কম? মূলত ক্লোজডই বলা যায়, কারণ বেশিরভাগ আসন স্থানীয়দের জন্য। তবে ওই ম্যানেজমেন্ট কোটার C ক্যাটাগরি 15% আর ডিএমড ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে বাইরের পড়ুয়াদেরও কিন্তু সুযোগ থাকছে, একেবারে বন্ধ নয়। আচ্ছা, তাহলে এই লোকাল স্টেটাস বা স্থানীয় বাসিন্দা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে। একদম। CA কোটা আর ম্যানেজমেন্টের B ক্যাটাগরির ওই 85% আসনের জন্য স্থানীয় হওয়াটা মাস্ট। নিয়মটা হলো, যে বছর NEET পরীক্ষা দিচ্ছে তার ঠিক আগে টানা 4 বছর তেলেঙ্গানার কোনো স্বীকৃত স্কুল বা কলেজে পড়াশোনা করতে হবে। টানা 4 বছর? হ্যাঁ, অথবা ওই সময়কালে রাজ্যে বসবাস করতে হবে, তার প্রমাণ দিতে হবে। এই স্থানীয় বাসিন্দার সংজ্ঞা নিয়ে সম্প্রতি একটা সরকারি নির্দেশ, GO 33, নিয়ে কিছু আইনি প্রশ্ন উঠেছিল। তবে আপাতত সেটা মিটে গেছে, কাউন্সিলই চলছে ওই নিয়ম মেনেই। পুরো প্রক্রিয়াটাই তো এখন অনলাইন, তাই না? কি কি ধাপ থাকে সাধারণত? হ্যাঁ, সবটাই অনলাইন। প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। CA আর MQর জন্য আলাদা পোর্টাল আছে, tsmedadmin.tschhe.in আর tspvtmedadmin.tschhe.in। দুটো আলাদা পোর্টাল? হ্যাঁ, কোটা অনুযায়ী।
তারপর নির্দিষ্ট ফি জমা দিতে হয়, দরকারি সব সার্টিফিকেট, মার্কশিট এগুলো আপলোড করতে হয়। তারপর ইউনিভার্সিটি একটা মেধা তালিকা বা মেরিট লিস্ট বার করে। তারপর চয়েস ফিলিং। ঠিক, ওই মেরিট লিস্টের ভিত্তিতে ওয়েব অপশন বা চয়েস ফিলিং করতে হয়। মানে কোন কলেজ, কোন কোর্স পছন্দ সেটার একটা লিস্ট বানিয়ে জমা দিতে হয়। তারপর অ্যালটমেন্ট হয়, মানে সিট পাওয়া যায়। আর সবশেষে যে কলেজে সিট পেল সেখানে আসল কাগজপত্র আর বাকি ফি নিয়ে গিয়ে ভর্তি হতে হয়। রেজিস্ট্রেশন কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। সিএ কোটার জন্য ১৬ই জুলাই আর এমকিউর জন্য ৩১শে জুলাই থেকে শুরু হয়েছে। তাই কেএনআরইউএইচ এর ওয়েবসাইটে নিয়মিত নজর রাখাটা খুব দরকারি, কোনো ডেট যেন মিস না হয়ে যায়। অবশ্যই। এবার একটু যোগ্যতার কথায় আসি। বয়স বা পড়াশোনার কি নিয়ম আছে? দুটো মেন জিনিস। এক হলো বয়স। এই বছর মানে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর অনুযায়ী বয়স অন্তত ১৭ বছর হতেই হবে। ১৭ বছর মিনিমাম। হ্যাঁ। আর দ্বিতীয় হলো পড়াশোনা। 10+2 বা ইন্টারমিডিয়েট পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি আর ইংলিশ নিয়ে। সায়েন্সের বিষয়গুলোতে জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য অন্তত ৫০% নম্বর থাকা চাই। আর যারা বিসি, এসসি, এসটি ক্যাটাগরির তাদের জন্য ৪০%। ওসিপিডব্লিউডি হলে ৪৫%। আর নিট পরীক্ষার স্কোর? শুধু পাশ করলেই তো কাউন্সেলিংয়ে বসা যায়, কিন্তু ভালো কলেজ পেতে গেলে তো র্যাঙ্ক অনেক ভালো হতে হয়, তাই না? একদম ঠিক পয়েন্ট। নিট পরিচালনকারী সংস্থা এনটিএ একটা মিনিমাম কোয়ালিফাইং স্কোর বা পার্সেন্টাইল ঠিক করে দেয়। যেমন এবছর জেনারেল বা ইডব্লিউএসদের জন্য ছিল ৫০তম পার্সেন্টাইল। স্কোর হিসাবে বললে ১৪৪। ১৪৪? হ্যাঁ। আর ওবিসি, এসসি, এসটিদের জন্য ছিল ৪০তম পার্সেন্টাইল, মানে স্কোর ১১৩। কিন্তু এটা হলো কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার মিনিমাম যোগ্যতা, বুঝলেন তো? হুম। আসল খেলাটা শুরু হয় এরপর। ভালো সরকারি কলেজ বা কম খরচের বেসরকারি কলেজে ঢুকতে গেলে আসল র্যাঙ্ক কিন্তু অনেক ভালো করতে হয়। কাট অফ বেশ হাই থাকে, বিশেষ করে ভালো কলেজগুলোর জন্য। বুঝলাম। আচ্ছা, এমবিবিএস ছাড়াও তো বিডিএস মানে ডেন্টাল আর আয়ুষ কোর্সগুলো আছে। সেগুলোর ভর্তি প্রক্রিয়া কি একই রকম? হ্যাঁ, বিডিএস বা ডেন্টালের ভর্তি প্রক্রিয়াটা একদম এমবিবিএস এর মতোই। ওই কেএনআরইউএইচই পুরোটা দেখে, নিট স্কোরের ভিত্তিতে। আর আয়ুষ মানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি? হ্যাঁ, আয়ুর্বেদ, বিএএমএস, হোমিওপ্যাথি, বিএইচএমএস, ইউনানি, বিইউএমএস, ন্যাচুরোপ্যাথি, বিএনওয়াইএস, এই আয়ুষ কোর্সগুলোর জন্য কেএনআরইউএইচ আলাদা করে কাউন্সেলিং করে। ভিত্তি কিন্তু সেই নিট ইউজি স্কোরই, যোগ্যতাও মোটামুটি এমবিবিএস এর মতোই। শুধু ইউনানির জন্য কি আলাদা কিছু লাগে? হ্যাঁ, ইউনানির ক্ষেত্রে একটা অতিরিক্ত শর্ত আছে। ১০ম বা দ্বাদশ শ্রেণীতে উর্দু, আরবি বা ফার্সি ভাষা পড়ে থাকতে হবে, অথবা একটা প্রি-তিব পরীক্ষা হয়, সেটা পাশ করলেও হবে। আচ্ছা, এবার একটু খরচের কথায় আসি। রেজিস্ট্রেশন ফিটা তো শুনলাম কোটা অনুযায়ী ৩,০০০ থেকে ১২,০০০ পর্যন্ত হতে পারে, কিন্তু আসল টিউশন ফি কেমন? সরকারি আর বেসরকারি কলেজে কি অনেক তফাৎ? হ্যাঁ, তফাৎ তো আছেই। টিউশন ফি কলেজ আর কোন কোটায় ভর্তি হচ্ছে, সিএ, এমকিউবি, এমকিউসি, তার উপর অনেকটা নির্ভর করে। সরকারি কলেজে তুলনামূলকভাবে অনেক কম, বেসরকারি কলেজে বেশি, আর ম্যানেজমেন্ট কোটায় আরও বেশি। এর একটা বিস্তারিত ব্রেকআপ কিন্তু সরকারি আদেশ বা জিও এমএস নো ১০৬ ২৮/৭/২০২৩ দেওয়া আছে। ওয়েবসাইটে ওটা দেখে নেওয়া ভালো। আর স্টাইপেন্ডের ব্যাপারটা? ইন্টার্ন বা পিজি ডাক্তাররা কেমন পান? এটা একটা ভালো খবর। তেলেঙ্গানা সরকার কিন্তু জানুয়ারি ২০২৫ থেকে ইন্টার্ন আর পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের স্টাইপেন্ড বাড়িয়েছে। যেমন ধরুন, ভাস্কর মেডিকেল কলেজে কথা বলছিলাম, ওখানে ইন্টার্নরা এখন মাসে প্রায় ২০,০০০ টাকা পাচ্ছে, আর পিজিরা পাচ্ছে প্রায় ৪৫,০০০ থেকে ৫,৫০০ টাকা প্রতি মাসে। বাহ, এটা তো বেশ ভালো খবর। থাকা খাওয়ার ব্যবস্থা কেমন কলেজগুলোতে? হোস্টেল কি পাওয়া যায়? হ্যাঁ, বেশিরভাগ কলেজেরই হোস্টেল সুবিধা থাকে, তবে ব্যবস্থা কলেজ অনুযায়ী ভিন্ন ভিন্ন। কোনোটাতে হয়তো কম্পালসারি, কোনোটাতে অপশনাল। ফিও আলাদা হয়। এটা কলেজের প্রসপেক্টাসে বা ওয়েবসাইটে সাধারণত লেখা থাকে। ভর্তির সময় খোঁজ নিয়ে নিতে হয়। আচ্ছা, কি জরুরি কাগজপত্র হাতের কাছে একদম রেডি রাখতে হবে ভর্তির জন্য? লিস্টটা একটু লম্বা কিন্তু খুব জরুরি। প্রথমত, নিট 2025-এর র্যাঙ্ক কার্ড, বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট বা 10+2 এর মার্কশিট,
লোকাল স্ট্যাটাস প্রমাণের জন্য ক্লাস 6 থেকে 12 পর্যন্ত স্টাডি সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি SC/ST/BC ক্যাটাগরি হয়, লেটেস্ট ইনকাম সার্টিফিকেট, EWS বা ফি ছাড়ের জন্য লাগতে পারে, আধার কার্ড তো লাগবেই, পাসপোর্ট সাইজের ছবি, ট্রান্সফার সার্টিফিকেট, TC, এগুলো হলো বেসিক ডকুমেন্টস। আর স্পেশাল কিছু মানে NRI বা PWD ক্যান্ডিডেটসদের জন্য? হ্যাঁ, যারা NRI কোটায় আবেদন করছে তাদের স্পন্সর সংক্রান্ত কিছু নির্দিষ্ট ডকুমেন্ট দিতে হয়, যেমন স্পন্সরের পাসপোর্ট, ভিসা, এমপ্লয়মেন্ট লেটার, ব্যাংকের স্টেটমেন্ট এইসব। আর PWD বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য UDID কার্ড থাকাটা এখন বাধ্যতামূলক। আর নির্দিষ্ট মেডিকেল বোর্ড থেকে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটির মূল্যায়ন রিপোর্টও জমা দিতে হয়। অনেকগুলো ডকুমেন্টসের ব্যাপার, আগে থেকে গুছিয়ে রাখা দরকার। একদম, শেষ মুহূর্তের জন্য ফেলে রাখলে মুশকিল। আর কোনো বিশেষ সতর্কতা বা টিপস দেবেন ছাত্রছাত্রীদের? সবচেয়ে বড় সতর্কতা হলো কোনো দালাল বা এজেন্ট যদি টাকার বিনিময়ে সিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, ভুলেও তাদের ফাঁদে পা দেবেন না। এটা সম্ভবই নয়। সব তথ্য, সব নোটিশ একমাত্র KNRUHS এর অফিসিয়াল ওয়েবসাইট knruhs.telangana.gov.in থেকেই নেবেন। এটা খুব জরুরি কথা বললেন। আরেকটা বিষয় হলো চয়েস ফিলিং। খুব ভেবেচিন্তে নিজের র্যাঙ্ক অনুযায়ী কলেজ সাজাতে হবে। অনেক সময় দেখা যায় প্রথম রাউন্ডে যদি কোনো অপশন না দেওয়া হয়, তাহলে পরের রাউন্ডগুলোর জন্য আর সুযোগ থাকে না। নিয়মগুলো ভালো করে পড়ে নিতে হবে। ও, এটা তো খুব গুরুত্বপূর্ণ। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে একটা বড় ফাইন আছে। যদি কেউ মপ আপ রাউন্ড বা তারপরে ভর্তি হয়ে কোর্স ছেড়ে দেয়, তাহলে কিন্তু প্রায় 20 লক্ষ টাকার একটা বন্ড বা জরিমানা দিতে হতে পারে। শুধু তাই নয়, পরের 3 বছরের জন্য তেলেঙ্গানাতে KNRUHS এর অধীনে ওই একই কোর্সে আর ভর্তি হওয়া যাবে না। সর্বনাশ! মানে সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। অবশ্যই, ফাইনাল ভর্তির আগে সব দিক জেনে বুঝে এগোনো উচিত। এই ছিল তেলেঙ্গানায় 2025-26 শিক্ষাবর্ষে MBBS বা অন্যান্য মেডিকেল কোর্সে ভর্তির একটা বিস্তারিত আলোচনা। আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব সহজ করে পুরো প্রক্রিয়াটা তুলে ধরতে। যোগ্যতা, নিয়মকানুন, জরুরি তারিখ, কাগজপত্র সব নিয়েই কথা বললাম। আশা করি যারা তেলেঙ্গানায় মেডিকেল পড়ার কথা ভাবছে তাদের এটা কাজে লাগবে। শেষে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই। এই যে তেলেঙ্গানায় মেডিকেল সিট বাড়ল, আবার স্থানীয় কোটার নিয়মগুলোও এখন বেশ স্পষ্ট। তো এই পরিস্থিতিতে এবছর বিভিন্ন ক্যাটাগরির ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশনটা ঠিক কেমন হতে পারে বলে আপনার মনে হয়? এটা নিয়ে সবাই একটু ভাবতে পারেন। ঠিক, আর আবারও বলছি, সবথেকে নির্ভরযোগ্য আর আপ টু ডেট তথ্যের জন্য কিন্তু KNRUHS এর অফিসিয়াল ওয়েবসাইট আর তাদের প্রকাশ করা প্রসপেক্টাসগুলোই ফলো করতে হবে। একদম। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।